আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনের একেবারে সাধারণ একটা সকাল, আর সে সকালের খুব সাধারণ একটা কাজ কিভাবে একটা গভীর আর আবেগপূর্ণ উপলব্ধিতে বদলে যেতে পারে, আজকে আমরা ঠিক এরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। আমাদের চারপাশের প্রকৃতির সাথে আমাদের যে একটা না বলার নিবিড় সম্পর্ক আছে, আর আমাদের ছোট্ট একটা কাজ কিভাবে অন্য আর একটা জীবনের উপর প্রভাব ফেলে দেয়, আজকের আলোচনাটা আমাদের ঠিক সেই জায়গাতে দিয়ে যাবে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। একটু খেতে দিলি না আমায়? কথাটা একটু মন দিয়ে ভাবুন তো। স্রেফ কয়েকটা শব্দ, তাই না? কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা তীব্র, একদম হৃদয় ছুঁয়ে যাওয়া আকুতি। কিন্তু প্রশ্ন হল, এই আকুতিটা কার? কে কাকে বলছে এই কথা? আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও বিশ্বাস করুন, এই একটা মাত্র লাইনই হচ্ছে আমাদের আজকের আলোচনার একদম মূল ভিত্তি। এর পেছনের পুরো গল্পটা না জানা পর্যন্ত এই রহস্য কিন্তু ভাবাতেই থাকবে। আর ঠিক এই রহস্যের সমাধান করতেই আমরা এবার এই ঘটনার আরেকটু গভীরে যাব। এই পুরো প্রেক্ষাপটটা বুঝতে গেলে প্রথমে আমাদের একটা যৌথ পরিবারের দিকে তাকাতে হবে। দেখুন, আমাদের চারপাশে প্রতিটি মধ্যবিত্ত যৌথ পরিবারেরই কিন্তু কিছু নিজস্ব নিয়মকানুন থাকে। আর সেই নিয়ম মেনেই পরিবারের এক একজন সদস্যের ওপর এক একটা সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া থাকে। এই গল্পের লেখকের ওপর যে দায়িত্বটা ছিল তা হল প্রতিদিন বাড়ির ঠাকুরঘর বা সিংহাসনের জন্য ফুল তোলা আর পূজার আয়োজন করা। একদম শান্ত, পবিত্র আর সুশৃঙ্খল একটা কাজ। বলতে গেলে প্রতিদিনের রুটিনের সাথে এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এই ভোরের রুটিনটাও কিন্তু বেশ চমৎকার। লেখক প্রতিদিন ভোরবেলা ঠিকই ঘুম থেকে ওঠেন, কিন্তু উঠেই যে সঙ্গে সঙ্গে ফুল তুলতে যান তা কিন্তু নয়। এর পেছনে একটা খুব সুন্দর কারণ আছে। ভোরের দিকে মৌমাছি বা ভ্রমর ফুলের রেণু খেয়ে তাদের সকালের খাবার সারে। এখন তাদের সে খাবারে যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে, ঠিক সেই কারণেই এই ইচ্ছাকৃত দেরিটা করা। তো রুটিনটা হলো, তিনি সকালে আরএসএসের শাখা শেষ করে বাড়ি ফেরেন, এরপর সকালে চাটা খান, আর তারপর বেলা একটু বাড়লে ফুল তুলতে বাগানে যান। ভাবা যায় প্রকৃতির প্রতি কতটা যত্নশীল হলে প্রতিদিনের রুটিনটা ঠিক এভাবেই সাজানো যায়। আচ্ছা, এবার আজকের ঘটনার একদম নির্দিষ্ট দিনটায় আসা যাক। দিনটা ছিল ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৪৩১ বঙ্গাব্দের ১১ই ফাল্গুন। মানে বুঝতেই পারছেন, একেবারে খাঁটি বসন্তকাল। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো। চারিদিকে গাছে গাছে নতুন ফুল ফুটে আছে, দারুণ এক মনোরম আবহাওয়া। বসন্তের এই স্নিগ্ধ সকালে ঠাকুরের জন্য ফুল তোলার আনন্দটাই যেন অন্যরকম। চারপাশের এই যে শান্ত আর সুন্দর পরিবেশ, এটা কিন্তু গল্পের পরের অংশটুকু বোঝার জন্য খুবই জরুরি। ফুল তোলার সময়কার পরিবেশটাও কিন্তু বেশ দারুণ। কাজটা করার সময় লেখক খুব সুন্দর একটা আবহ তৈরি করেন। মানে তিনি মোবাইলে গান শুনতে শুনতে ফুল তোলেন। আর এই গানের তালিকাটা শুনলে অবাক হবেন, রীতিমতো বৈচিত্র্যময়। কোনোদিন হয়তো বাজছে রবীন্দ্রনাথের গান, কোনোদিন ভজন, আবার কোনোদিন কাজী নজরুল ইসলাম। আবার কখনো কখনো অটল বিহারী বাজপেয়ীর কবিতা বা কুমার বিশ্বাসের আবৃত্তিও থাকে এই প্লেলিস্টে। প্রতিদিনের এই সাধারণ একটা কাজের মধ্যে শিল্পের এই ছোঁয়া সত্যি এক অন্যরকম মাত্রা যোগ করে দেয়। প্রতিদিনের এই যে এত বৈচিত্র্য, এর মাঝেই আজকের নির্দিষ্ট দিনটার দিকে তাকালে একটা ব্যাপার চোখে পড়বে। আজকের গানের থিমটা ছিল একেবারেই আলাদা এবং সুনির্দিষ্ট, প্রভু রামচন্দ্র। এই ছোট্ট তথ্যটাই কিন্তু আমাদের একেবারে ওই সকালের নির্দিষ্ট মুহূর্তটাতে দাঁড় করিয়ে দেয়। রামচন্দ্রের ভজন শুনতে শুনতে এক মনে অত্যন্ত শান্ত পরিবেশে ফুল তোলার কাজ চলছিল তখন। এবার ঠাকুরের জন্য ফুল তোলার নিজস্ব কিছু সুনির্দিষ্ট নিয়মের দিকে একটু নজর দেয়া যাক। এখানে কিন্তু বেশ জটিল আর দারুণ কিছু নিয়ম আছে। যেমন ধরুন, শিব ঠাকুরের জন্য তার পছন্দের ফুল দিতে হবে, আবার কালিমাকে লাল জবা দেওয়াই চাই। অন্যদিকে বিদ্যালাভের জন্য সরস্বতীকে সাদা ফুল দেওয়াটাই নিয়ম। আবার নারায়ণ বা লক্ষ্মীকে কোনোভাবেই সাদা বা ঘণ্টা ফুল দেওয়া যাবে না। আলাদা আসনে থাকা গোপাল ঠাকুরের পছন্দ হল গাঁদা ফুল। এর বাইরেও লেখকের মা প্রতিদিন হলুদ ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করেন, তাই সেই হলুদ ফুলও তোলাটা একেবারে মাস্ট। এই নিয়মগুলো শুনলে বোঝা যায় প্রতিদিনের এই কাজটার পেছনে ঠিক কতটা ভক্তি আর নিখুঁত যত্ন লুকিয়ে আছে। এই বড় সংখ্যাটার দিকে একবার তাকান, ৮। হ্যাঁ, লেখকের বাড়ির মূল সিংহাসনে সব মিলিয়ে প্রায় ৮ জন ঠাকুর আছেন। মজার ব্যাপার হলো, এটা যেন ঠাকুরদেরও একটা যৌথ পরিবার। আর যেহেতু এতজন ঠাকুর, তাই প্রতিদিন পূজার জন্য বেশ অনেকটা পরিমাণ ফুলের দরকার হয়।
মানে এই ফুল তোলার কাজটা যে কোনো ছোটখাটো কাজ নয়, বরং যথেষ্ট সময় সাপেক্ষ আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সেটা নিশ্চয়ই এতক্ষণে বেশ পরিষ্কার হয়ে গেছে। তো এবার ফুল সংগ্রহে বাস্তব দিকটা একটু আলোচনা করা যাক। প্রথম ধাপে প্রতিদিনের জন্য এই বিশাল পরিমাণ ফুল সংগ্রহ করতে হয়, আর দ্বিতীয় ধাপে থাকে ঋতুভেদে ফুলের যোগান সামলানোর ব্যাপারটা। বসন্তকালে যেমন ফুলের কোনো অভাবই হয় না, তেমনি পৌষ মাঘ মাসের মতো শীতের সময় আবার একটু টেনে টুনে কাজ চালাতে হয়। তবে আজকের দিনটা তো বসন্তের, তাই চারিদিকে রীতিমতো ফুলের ছড়াছড়ি। প্রতিদিনের মতো আজও এসব নিয়মকানুন মেনেই ফুল তোলার কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। এখানে একটু থামা যাক। ছোট হলুদ ফুলটায় হাত দিতেই আমরা তো আগেই জেনেছি যে মায়ের পূজার জন্য প্রতিদিন কিছু হলুদ ফুল লাগে। অন্যান্য সব ফুল তোলা প্রায় শেষ। লেখক যখন সেই নির্দিষ্ট হলুদ ফুলটা তোলার জন্য হাত বাড়িয়েছেন, ঠিক সেই মুহূর্তে এতক্ষণের এই শান্ত সুন্দর রুটিনটা এক লহমায় বদলে যেতে চলেছে। হলুদ ফুলটায় হাত দেওয়া মাত্রই পাপড়ির ভেতর থেকে তীব্র চিৎকার করে বেরিয়ে এলো একটা ছোট্ট ভ্রমর। আর এটাই ছিল সেই আকস্মিক ছন্দপতনের মুহূর্ত। আকারে খুব একটা বড় না হলেও ভ্রমটার সেই গুঞ্জন বা আওয়াজটা ছিল প্রচণ্ড তীব্র। এই যে এতক্ষণ ধরে তৈরি হওয়া শান্ত ভোরের পরিবেশ, রামচন্দ্রের গান, ভক্তিভরে ফুল তোলা, সবকিছু মুহূর্তের মধ্যে এক তীব্র আওয়াজে যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঠিক এই ঘটনার পর থেকে পুরো গল্পের সুর কিন্তু একেবারেই বদলে যায়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা খুব গভীর জীবনবোধ বা সংস্কার রয়েছে। সেটা হলো, কেউ যখন খেতে বসে বা খাবার খায়, তখন তাকে কোনোভাবে বাধা দিতে বা আঘাত করতে নেই। লেখক একেবারেই সংস্কারটাকেই বুকে ধারণ করে বড় হয়েছেন। আর আজকে সম্পূর্ণ অজান্তেই তিনি একটা ছোট্ট প্রাণীর সকালের খাবারে বাধা সৃষ্টি করে ফেলেছেন। ভ্রমরটা বেরিয়ে আসার পর লেখকের হাত রীতিমতো কাঁপছিল। কিন্তু কেন বলুন তো? এই পার্থক্যটা খুব স্পষ্টভাবে বোঝা দরকার। এটা কিন্তু কোনো শারীরিক ভয় বা ভ্রমরের কামড় খাওয়ার ভয় থেকে ছিল না। এটা ছিল এক গভীর মানসিক যন্ত্রণা বা অপরাধ বোধ। একটা নিষ্পাপ প্রাণী তার সকালের খাবার খাচ্ছিল, আর নিজের অসাবধানতার কারণে তার সেই খাবারে ব্যাঘাত ঘটল। ঠিক এই অনুশোচনা থেকেই তার হাত কাঁপছিল। এবার সেই একদম শুরুর কথাটা একটু ফিরে যাওয়া যাক। এখন কিন্তু এর পুরো প্রেক্ষাপটটা আমাদের কাছে পরিষ্কার। ওই তীব্র আওয়াজটা লেখকের কানে কেবল একটা গুঞ্জন হিসাবে নয়, বরং একটা আর্তনাদ হিসাবে ধরা দিয়েছিল। তার মনে হচ্ছিল ভ্রমরটা যেন কানের কাছে এসে চিৎকার করে বলছে, একটু খেতে দিলি না আমায়। ভাবা যায়, এই অপরাধবোধ কেবল ওই মুহূর্তেই আটকে থাকেনি, সারা দিন ধরে কিছুক্ষণ পরপর মনের ভেতর আঘাত করেছে। একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট প্রাণীর কষ্ট কিভাবে একজন মানুষের সারাদিনের চিন্তাকে আচ্ছন্ন করে ফেলতে পারে, এই ঘটনাটা তারই একটা অসামান্য প্রমাণ। আজকের এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের সামনে একটা ভীষণ গভীর প্রশ্ন ছুড়ে দেয়। আমাদের প্রতিদিনের রুটিন, আমাদের ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজগুলো কি কখনো কখনো অজান্তেই চারপাশের এই নীরব, না দেখা জীবনগুলোকে বিপর্যস্ত করে তোলে? প্রকৃতির সাথে আমাদের সহ অবস্থানের এই সূক্ষ্ম সুতোটা নিয়ে বোধহয় আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। আগামীকালের সকালে যখন কোনো ফুল চোখে পড়বে, তখন এই ভ্রমরের গল্পটা হয়তো একবার হলো মনে পড়বে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।